ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজ একটা ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন আপনাদের সামনে নিয়ে এসেছি। আর এই ওয়েব সিরিজটির নাম ইন্দুর 2। আসলে আমি লাস্ট যে ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন করেছিলাম বধূ, সেটা এই ইন্দুরই রিমেক ছিল। আর বাংলাতে এই ওয়েব সিরিজের সেকেন্ড পার্টও চলে এসেছে, তাই আমি ভাবলাম এই সিরিজের এক্সপ্লেনেশন করি। তো সময় নষ্ট না করে শুরু করা যাক এই ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন। ফার্স্ট সিজনের শেষ দৃশ্যে আমরা দেখেছিলাম ইন্দুর পরিবারের সবাই পুলিশের কাছে বয়ান দিয়ে বাইরে বেরিয়ে এসেছিল। তখনই রাস্তায় তাদের সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়, আর ওই গাড়িতে আসলে পদ্মা ছিল। তো সবাই পদ্মাকে নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে, আর এখান থেকে শুরু হয় সিজন 2 এর কাহিনী। ইন্দু যখন তার রুমে শুয়েছিল তখন মাঝরাতে সে হঠাৎ একটা আওয়াজ শুনতে পায়। বাইরে বেরিয়ে এলে ইন্দু দেখতে পায় ওই পাগল মেয়েটা, যার এই বাংলা সিরিজের নাম হলো খুশি, সে উপর থেকে নিচে পড়ে গেছে। আর সে ওখানেই দরজার আড়ালে কারো ছায়া দেখতে পায়। সকালে ইন্দু যখন তার পরিবারের সবাইকে খুশির ব্যাপারে বলে, সবাই উল্টে ইন্দুকেই গালি দেয়। ইন্দুর শাশুড়ি মা বলে, তুমি যদি খুশির লক্ষ্য রাখতে না পারবে তাহলে তুমি তোমার রুমে খুশিকে নিয়ে গেছিল কেন? ইন্দুর দেবর সুজাত ইন্দুকেই সাপোর্ট করে। তখনই সুজাতার বোন পুষি সেখানে আসে। সে ওখানে এসে বলে, মা ভাইয়া ঘুম থেকে উঠছে না। মানে সে আসলে ইন্দুর বরের কথা বলছে। আমি অনেকবার ভাইয়াকে জাগাবার চেষ্টা করেছি, কিন্তু ভাইয়া কিছুতেই তার চোখ খুলছে না। তোমরা একবার এসে দেখো না কি হয়েছে। সবাই ইন্দুর হাজবেন্ড সুকান্তকে দেখতে চলে যায়, কিন্তু ইন্দু ওই রুমে থেকে যায়। সে খুশির মাথায় ওই চোটটা দেখে, মানে কাল রাতে পড়ে গিয়ে সে তার মাথায় চোট পেয়েছিল। ইন্দু খুশিকে বলে, দিদি কাল রাতে তো তুমি আমার রুমে শুয়েছিলে, তাহলে তুমি হঠাৎ বাইরে বেরিয়ে এলে কেন? তো এই পাগল মেয়েটা বলে, আরে পুলিশ বলেছিল না বাইরে বেরোতে, এই জন্য আমি বাইরে বেরিয়ে এসেছিলাম। এরপর সিন কিছুটা ফ্ল্যাশব্যাকে যায়। অ্যাকচুয়ালি গতকাল পুলিশ ইন্দুর বাড়িতে এসেছিল কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য। ইন্সপেক্টর ইন্দুকে জিজ্ঞাসাবাদ করলে ইন্দু বলে, স্যার আমি এই বাড়ির সম্পর্কে বিশেষ কিছু জানি না। আমার তো কিছুদিন আগেই এই বাড়িতে বিয়ে হয়, কিন্তু আমি যা কিছু জানি সময় এলে আপনাকে সব জানাবো। এই বলে সে যখন বাইরে বেরিয়ে আসে, ইন্দুর শাশুড়ি মা তাকে বকা দিয়ে বলে, পুলিশের কাছে তুমি আমাদের নামে কি বলছো? তোমার কাছে তো আমার পরিবারের লোকেরা খুবই খারাপ। কিন্তু তার শাশুড়ি মাকে বোঝায়, আরে মা আমি পুলিশকে কিছুই বলিনি, আপনি মিছিমিছি আমায় বকছেন। তখনই পুলিশ খুশিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। খুশির মা খুশিকে বোঝায়, তুই পুলিশের কাছে একদম মুখ খুলবি না, তোকে যা জিজ্ঞেস করবে বলবি তুই কিছুই জানিস না। এইভাবে খুশিকে বুঝিয়ে সুঝিয়ে খুশির মা খুশিকে পুলিশের কাছে নিয়ে আসে। ইন্সপেক্টর খুশিকে জিজ্ঞেস করে, তুমি কি এই বাড়ির সম্পর্কে কিছু বলতে পারবে? কিন্তু খুশি তার মার কথা মতো বলে, আমি কিচ্ছু জানি না। তো ইন্সপেক্টর তাকে বলে, আচ্ছা ঠিক আছে মা, তোমাকে কিচ্ছু বলতে হবে না। আচ্ছা তোমার কি খেতে পছন্দ? আমার তো মটন খেতে খুব পছন্দ। যখনই আমি কোনো বিয়ে বাড়িতে যাই আগে মটন খাই। তখন খুশি কোনো একটা চাটনির ব্যাপারে বলে যে তার ওই চাটনিটা খেতে খুব ভালো লাগে, লাবণী ওই চাটনিটা আমাকে বানিয়ে দিত। লাবণী মানে সুজাতা স্ত্রী, যে সুইসাইড করেছে। এই বলে খুশি চিৎকার করে ওঠে। তখন ইন্দু ওই রুমের ভিতরে চলে আসে, আর সে পুলিশ অফিসারকে বলে, স্যার আপনি খুশি দিদিমণিকে বেশি কিছু জিজ্ঞেস করবেন না, ওর মানসিক অবস্থা ঠিক নেই। তো ওই পুলিশ অফিসার খুশিকে নিয়ে চলে যেতে বলে। খুশি যেতে যেতে বলে, আচ্ছা স্যার ভালো মেয়ের সাথে ভালো কেন হয় না? ও তো খুব ভালো মেয়ে ছিল, ওর সাথেও কি এমন হবে? খুশির মা খুশিকে নিয়ে চলে যায়। তখন ইন্সপেক্টর ইন্দুর কাছে এসে বলে, আপনার মনে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে খুশি তার উত্তর দিতে পারবে। আপনি এক কাজ করুন, খুশির সাথে একবার একা কথা বলার চেষ্টা করুন, দেখুন সে আপনাকে কিছু বলে কিনা। এরপর ইন্সপেক্টর আরো বলে যে লাবণীর পোস্টমর্টমে ওর পেটে ওই চাটনিটা পাওয়া গেছে, যেটা ওই দিন আপনাদের রিসেপশনে হয়েছিল। তার মানে আপনাদের রিসেপশন থেকে ওই চাটনিটা কেউ নিয়ে গিয়ে লাবণীকে দিয়েছিল, আর না হলে লাবণী আপনাদের রিসেপশনে এসেছিল। তো ইন্দু বেরিয়ে এসে সুজাতকে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের রিসেপশনের খাবার লাবণীকে দিয়ে এসেছিলে? সুজাত উত্তর দেয়, কই না তো। তখন ইন্দু তাকে জিজ্ঞেস করে যে লাবণী কোথায় থাকতো, তুমি ছাড়া আর কি কেউ জানতো? সুজাত আবার উত্তর দেয়, না কেউ তো জানার কথা নয়। তখন ইন্দু ভাবতে থাকে যে লাবণীর পেটে কি করে তাদের রিসেপশনের খাবার গেল। তখনই ওদের কাছে ওই বাড়ির কাজের মেয়ে সুন্দরী আসে, মানে যাকে প্রথম সিজনে ইন্দুর শাশুমা ঘর থেকে বের করে দিয়েছিল। কিন্তু সুজাত তাকে বলে, যতদিন না এই কেসটা সলভ হচ্ছে তুমি এই বাড়িতেই থাকবে। পুলিশ চলে গেলে সুজাত ঘরের বাইরে বেরিয়ে এসে কাউকে ফোন করে, আর তাকে একটু বকা দিয়ে বলে যে তুমি বৌদির থেকে একটু দূরে থাকবে। কি দরকার বৌদিকে এত কিছু বলার? এইভাবে রেগে সে ফোন কেটে দেয়। এদিকে খুশির মা খুশিকে ওদের বারান্দায় নিয়ে এসে স্নান করাতে থাকে। সে খুশিকে বকতে বকতে বলে, কি দরকার ছিল পুলিশের সামনে তোমার মুখ খোলার? আমের চাটনি পছন্দ এসব বলার কি দরকার ছিল? তখনই সেখানে ইন্দু চলে আসে, আর সে খুশির মাকে বলে, আপনি দিদিকে এখানে স্নান করাচ্ছেন কেন? দিদি কাল থেকে আমার বাথরুমে গিয়ে স্নান করবে, আর দিদি তুমি আজ থেকে আমার রুমেই শোবে, আজ থেকে আমি তোমার দেখভাল করব। এই বলে সে খুশিকে তার রুমে নিয়ে যায়। অন্যদিকে পুষি যখন খাবার বানানোর চেষ্টা করে সে সব খাবার ফেলে দেয়। তখনই সেখানে ওদের কাজের মেয়ে সুন্দরী আসে। পুষির মা সুন্দরীকে বলে, তুই পুলিশের কাছে আমাদের নামে কি বলেছিস? তো সুন্দরী বলে, আমি পুলিশকে বলেছি যে ঘরের মধ্যে আপনি সব থেকে ভালো মানুষ, আপনার মতো মানুষ হয় না। রাতে ইন্দু পুষিকে তার রুমে নিয়ে
নিয়ে আসে আর তাকে ঘুমের ওষুধ না দিয়ে ঘুমোতে বলে। তখনই ওদের রুমে ইন্দুর স্বামী সুকান্ত আসে। সে পুষিকে দেখে বলে, দিদি তুমি এই রুমে কি করছো? তুমি তোমার রুমে যাও। কিন্তু ইন্দু তাকে বলে, না, আজ থেকে পুষি আমার সাথে আমার রুমেই শোবে। সুকান্তকে বলে, তুমি আমার স্ত্রী, তোমার উপর আমার পুরো অধিকার আছে। তখন ইন্দু তাকে বলে, কালকে কোথায় ছিল আপনার অধিকার যখন আপনি আমাকে একা ছেড়ে দিয়ে চলে গেলেন? আসলে কাল সোহাগ রাতের সময় সুকান্ত, ইন্দু আর তার ভাই সুজাতকে একসাথে দেখে রেগে ওখান থেকে চলে গিয়েছিল। ইন্দু সেই কথাটাই বলছিল। যাই হোক, এরপরেও সুকান্ত ইন্দুর উপর জোর করে। সে বলে, আমি এই রুমেই শোবো। ইন্দু তখন বলে, কাল একটা ছোট্ট ব্যাপারে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। যাই হোক, সুকান্ত শেষমেশ রুম থেকে বেরিয়ে যায়। সে তার মায়ের কাছে এসে বলে, মা, ইন্দু লাবণীর মতো একদম নয়, ওকে আমি কিছুতেই কাবু করতে পারবো না। তখন ওর মা সুকান্তকে বলে, খুশি যদি ইন্দুর কাছে থাকে সে ইন্দুকে সবকিছু বলে দেবে আর ও এই পরিবারের সব গোপন জিনিস জানতে পেরে যাবে। আমাদের কোনোভাবে এটা আটকাতে হবে। তখন সুকান্ত তার মাকে বলে, মা তুমি বড় মাকে বোঝাও ও যেন খুশিকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যায়। এদিকে ইন্দু তার রুমের দরজা বন্ধ করে খুশির কাছে আসে। খুশি ওকে বলে, সেও ভালো মেয়ে ছিল, তুইও ভালো মেয়ে, ওকে ওরা মেরে দিয়েছে, তোকে ওরা মেরে ফেলবে, তুই এখান থেকে চলে যা। তো সিন আবার প্রেজেন্ট ডেতে আসে। মানে ইন্দু দরজা বন্ধ করা সত্ত্বেও খুশি দরজা খুলে বেরিয়ে যায় আর সে উপর থেকে পড়ে যায়। তখনই ওদের কাছে মীর আসে, মানে পুষির স্বামী, যার নজর সব মেয়ের উপর ছিল। তো ইন্দুর মীরের উপরও সন্দেহ হয়। সে মীরকে বলে, কাল রাতে আপনি কি ওই রুমের ধারে এসেছিলেন? মানে সে ওই রুমের দরজার আড়ালে একটা ছায়া দেখতে পেয়েছিল না, এই জন্য জিজ্ঞেস করছিল। আর ওই ছায়াটার সাথে মীরের চেহারার অনেক মিল ছিল। কিন্তু মীর ওকে বলে, না তো, আমি কেন রাতে ওই রুমে যাব? আর ছায়া দেখে কি বোঝা যায় যে ওটা কে ছিল? এরপর ইন্দু খুশির বাক্সে এঞ্জেল নামের একটা মাগ দেখতে পায়। অন্যদিকে সবাই সুকান্তকে ঘুম থেকে জাগাবার চেষ্টা করলেও সে কিছুতেই ঘুম থেকে উঠে না। তখনই সেখানে ইন্দু আসে আর তার মুখে জলে ছিটকানি দিলে সে হঠাৎ ঘুম থেকে উঠে পড়ে। সবাইকে ওখানে দেখে সে অবাক হয়ে বলে যে, সবাই এখানে কি করছো? তখনই ইন্দু ওখানকার মেঝেতে একটু রক্ত দেখতে পায়। সে ভাবতে থাকে যে সুকান্ত তো কোথাও কাটেনি, তাহলে এই রক্তটা কার হতে পারে? এটা কি খুশি দিদির রক্ত হবে? তখনই হঠাৎ সুকান্ত চিৎকার করে ওঠে যে, লাবণী, লাবণী এখানে কি করছে? কে এখানে ওকে এনেছে? ওকে তাড়াতাড়ি এখান থেকে বের করে দাও। আর সে লাবণীকেও খুব গালি দিতে থাকে। তখন ওর ভাই সুজাত ওকে বোঝায়, আরে ভাইয়া, এখানে কেউ নেই, তুমি ভুলভাল বকছো। তখন সুকান্ত রেগে গিয়ে একটা কাঁচের গ্লাস নিয়ে লাবণীর দিকে ছুঁড়ে মারে, কিন্তু লাবণী তখনই গায়েব হয়ে যায়। মানে এটা সুকান্তের ইমাজিনেশন ছিল। এরপর ইন্দু যখন ওই কাঁচের টুকরোগুলোকে পরিষ্কার করছিল তখন সে ওখানে কিছু সিগারেটের টুকরো দেখতে পায়। আর ওই সিগারেটগুলোর গন্ধ একদম অন্যরকম ছিল। তখনই ওই বাড়িতে কাজ করা একটা লোক এসে বলে, সুজাত ভাইয়া, আমি পূজার সব জিনিসপত্র নিয়ে এসেছি, আপনি একবার নিচে গিয়ে সব জিনিসপত্রগুলো চেক করে নিন। সুজাতার মা অবাক হয়ে বলে, কিসের পূজা আর কিসের জিনিসপত্র? তখন সুজাত তার মাকে বলে, আমি এই বাড়িতে লাবণীর শ্রাদ্ধ করব, কারণ সে তো অফিসিয়ালি এখনো আমার স্ত্রী। এটা শুনে সুজাতর মা খুব রেগে যায়। তো সুজাত তার বোন পুষির কাছে এসে সাহায্য চায়, কিন্তু পুষিও তাকে এই কাজে কোনো রকম সাহায্য করতে অস্বীকার করে। তখন সুজাত তার বৌদি ইন্দুর কাছে আসে আর তাকে এই পুজো করতে সাহায্য করতে বলে। তো ইন্দুও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এইভাবে ইন্দু আর সুজাত যখন কথা বলছিল, সুকান্ত বাইরে দাঁড়িয়ে ওদেরকে দেখছিল। সে তার বোন পুষিকে জিজ্ঞেস করে, ওটা তোর বৌদি ইন্দু তো? কি জানি আমার এখন কি হয়েছে। যাই হোক, এরপরে ইন্দু পুজোর জিনিসপত্রগুলো চেক করতে আসে। সে সুজাতকে জিজ্ঞেস করে, দিদির কাছে যে বাক্সটা আছে সেটা কোথাকার? সুজাত ওকে বলে, আমরা তিনজন যখন স্কুলে পড়তাম তখন ওই বাক্সটা ব্যবহার করতাম, আমি জানি না ওই বাক্সটা কোথা থেকে এসেছিল। তখন মীর লাবণ্যর একটা ফটো ফ্রেম করে সুজাতর কাছে নিয়ে আসে। মানে তার ফোনে লাবণ্যের একটা ফটো ছিল, সেটাকেই ফ্রেম করে সে এই সাধ্যের কাছে নিয়ে আসে। এদিকে পুষি ইন্দু রুম ছেড়ে আবার তার রুমে ফিরে আসে। সুজাত তার দিদি খুশির সাথে দেখা করতে যায়। সে খুশিকে লাবণ্যের সাথে আসতে বলে, কিন্তু খুশি তাকে বলে, আমি কোথাও যাব না। ইন্দু দরজার বাইরে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনছিল। তখন সুজাত বাইরে বেরিয়ে এসে ইন্দুকে বলে, তুমি কি খুশি দিদিকেও সন্দেহ করছো? ইন্দু বলে, হ্যাঁ, আমার তো এখন খুশি দিদির উপরও সন্দেহ হচ্ছে। গতকাল ও আমার রুম থেকে কেন বেরিয়েছিল? এ কথার ও কোনো উত্তর দেয়নি। এভাবে ইন্দু আর সুজাত যখন কথা বলছিল তখন ওখানে সুজাতর মা আসে। সুজাতর মাকে দেখে সুজাত ওখান থেকে চলে যায়। তখন সুজাতর মা ইন্দুকে বলে, তুমি সবসময় সুজাতর সাথে থাকো কেন? তুমি কি তোমার বরকে একটু সময় দিতে পারো না? ইন্দু তার শাশুড়ি মাকে বলে, এখন আপনিও আমার উপর সন্দেহ করছেন? আচ্ছা, আমি না হলে অন্যের মেয়ে, আপনার নিজের ছেলের উপরে কি আমার বিশ্বাস নেই? এইভাবে তার শাশুড়ি মাকে উল্টে বুঝিয়ে সে ওখান থেকে চলে যায়। যাই হোক, ফাইনালি শ্রাদ্ধের অনুষ্ঠান শুরু হয়। ওই শ্রাদ্ধের অনুষ্ঠানে সুজাত ছাড়া শুধু মীর আর ইন্দুই থাকে।
ইন্দু মীরকে জিজ্ঞেস করে এই বাড়িতে আর কি কেউ আঘাত পেয়েছে, মানে কারোর হাত পা কিছু কেটে গেছে। মীর তাকে বলে না এমন তো কিছু জানি না। ঠিক তখনই সুকান্ত হঠাৎ চিৎকার করে ওঠে। সে সবাইকে বলে তোমরা আমার রুম ছেড়ে চলে গেলে কেন, সবাই তাড়াতাড়ি আমার রুমে আসো। কিন্তু আসলে তখন সুকান্ত রুমে কেউ ছিল না, সে শুধুই কল্পনাই করছিল। এরপর ইন্দুর গলির দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে সেই সিগারেটের গন্ধ শুনতে থাকে, মানে সুকান্তের সিগারেট থেকে একটা অন্যরকম গন্ধ আসছিল। এদিকে পুষি তার মার কাছে এসে বলে মা তুমি বৌদির বাপের বাড়িতে ফোন করে বৌদিকে এখান থেকে নিয়ে যেতে বলো, বৌদির জন্যই ভাইয়া এতটা অসুস্থ হয়ে পড়ছে, আমার মনে হয় বৌদি কিছুদিন চলে গেলে ভাইয়া আবার ঠিক হয়ে যাবে। তখনই খুশির মা ওদের কাছে আসে, মানে খুশির মা খুশির মাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিল। এই জন্য খুশির মা তাকে এসে বলে আমি ওই পাগল মেয়েটাকে নিয়ে এখন কোথায় যাব, আর তাছাড়া এই ঘরের উপর আমারও একটা অধিকার আছে। তো খুশির মা এতে রেগে গিয়ে বলে আচ্ছা এখন অধিকারের কথা হচ্ছে তো যাও একটা উকিল ধরে আমাদের উপর কেস করো। তখন পুষির মা বলে আমাদের এত ক্ষমতা নেই যে আমরা উকিল ধরে আপনাদের উপর কেস করব। তখন পুষির মা বলে ক্ষমতা নেই তো তাহলে এখন রান্নাঘরে গিয়ে চুপচাপ রান্না করো। ঠিক তখনই রান্নাঘর থেকে ওদের ওই কাজের মেয়ে সুন্দরী চিৎকার করে ওঠে। সবাই রান্নাঘরে গেলে দেখতে পায় সুন্দরী যখন একটা লাউ কাটছিল ওই লাউয়ের ভিতরে ওই বিষাক্ত ডমরু গাছের বীজ ছিল। এটা দেখে সবাই অবাক হয়ে যায় যে লাউয়ের ভিতরে ওই ধুতুরার বীজ কি করে এলো। তখন ইন্দু ভাবে কেউ তো তাকে কিছু একটা বলতে চাইছে। ওই রাতে সুন্দরী ইন্দুকে লাবণীর ব্যাপারে কিছু একটা বলতে যাচ্ছিল। বৌদি আমার মনে হয় লাবণীর সাথে কারো কোনো অ্যাফেয়ার ছিল না, বাড়ির কাজ করতে করতেই তো ওর সারাদিন কেটে যেত, মা ওকে সবসময় কিছু না কিছু কাজ করাতো, তবুও সুজাত ভাইয়া ওকে সন্দেহের চোখে দেখতো। যখনই ও কোথাও বাইরে যেত বা ফোনে কারোর সাথে কথা বলতো সুজাত ভাইয়া সবসময় ওর উপর নজর রাখতো। তো এরপরেও ও কি করে একটা অ্যাফেয়ার করবে। ঠিক তখনই সুজাতাও রান্নাঘরে চলে আসে। সে ওদের কথা কিছুটা শুনতে পায়। সে ওদেরকে জিজ্ঞেস করে তোমরা কার ব্যাপারে কথা বলছো। তো ইন্দু বাহানা করে বলে আরে না না কিছু নয়, এই একটু খাবার ব্যাপারেই আলোচনা করছিলাম। তখন সুজাত ইন্দুকে ওই সিগারেটের প্যাকেটের ব্যাপারে জিজ্ঞেস করে, মানে সুজাত জানতে পেরেছিল যে ইন্দু ওই গলির দোকান থেকে সিগারেটের প্যাকেট কিনেছে। তো ইন্দুও বাহানা দিয়ে বলে আরে হ্যাঁ মাঝে মাঝে আমার যখন একটু মাথা ব্যথা করে তখন আমি ওই একটা দুটো টান মেরে লিই। সুজাত চলে গেলে সুন্দরী ইন্দুকে জিজ্ঞেস করে যে আপনি সিগারেটের প্যাকেট কেন কিনেছেন। ইন্দু তাকে বলে সৌগাত সিগারেট থেকে একটা অন্য রকমের গন্ধ আসছিল, এই জন্য আমি সিগারেটের গন্ধটা চেক করার জন্য ওই সিগারেটের প্যাকেটটা কিনেছিলাম। এরপর ইন্দু যখন লিভিং রুমে আসে তখন সেখানে সুকান্ত বসে বসে খুব সিগারেট খাচ্ছিল, মানে সে খুব টেনশনেও ছিল। ইন্দু তার কাছে এসে বলে আপনি রুমে যান, আমি না হলে আজ এখানেই শুয়ে পড়বো। সুকান্ত তাকে বলে না না আমি ওই রুমে যাব না, ওই রুমে আমি কাকে কাকে দেখতে পাই। কিন্তু তবুও ইন্দু কোনো রকমে সুকান্তকে বোঝায় আর তাকে ওদের রুমে পাঠিয়ে দেয়। সুকান্ত ওদের রুমে যাওয়ার পরেই দরজাটাকে ভালোভাবে বন্ধ করে, তারপর দরজার কাছে আরো অনেক জিনিস আটকে দেয় যাতে বাইরে থেকে কেউ ভিতরে ঢুকতে না পারে। এরপর ইন্দুর ছোট বোন মিলি ইন্দুকে ফোন করে, সে ইন্দুর কাছে ক্ষমা চায় আর তার হালচালের ব্যাপারে জিজ্ঞেস করে। এরপর সে ইন্দুকে বলে আমার কাছে একটা মেয়ে এসেছিল যার গালে একটা তিল ছিল। অ্যাকচুয়ালি সিজন ওয়ানে ইন্দু একটা মেয়েকে বারবার দেখতে পাচ্ছিল, মিলি সেই মেয়েটারই কথা বলছে। তো মিলি বলে ওই মেয়েটা আমাকে এসে বলেছে তুমি যেন তোমাদের বিজনেসের ব্যাপারে আগ্রহ দেখাও। আমি ওই মেয়েটার পরিচয় জিজ্ঞেস করলে সে কিছু না বলে ওখান থেকে চলে যায়। ওই দিন রাতে ইন্দু যখন তার রুমে যাচ্ছিল তখন সে দেখে যে মীর সব কামরার দিকে উকিঝুঁকি মারছিল। এটা দেখে ইন্দু মীরকে জিজ্ঞেস করে যেদিন খুশি দিদি উপর থেকে পড়ে গিয়েছিল সেদিন তো আপনি জেগেছিলেন, তাহলে খুশি দিদিকে তুললেন না কেন, খুশি দিদিকে সাহায্য না করে চুপচাপ চলে গেলেন। ওরা যখন এই কথাগুলো বলছিল তখন ওখানে পুষি আসে। সে ওদের দুজনকে একসাথে দেখে খুব রেগে যায়। বৌদি আপনি ছোট ভাইয়ের তো মাথা খেয়েছেন, এখন কি আমার বারেরও মাথা খাবেন। তখনই রুমের ভিতর থেকে সুকান্ত চিৎকার করে ওঠে তুমি এখানে কেন এসেছো, এখান থেকে চলে যাও। সুজাত তুই ইন্দুকে ছেড়ে দে, তুই ইন্দুর কিছুই করিস না। সুকান্ত খুশির মেয়ে বুলবুলকেও কল্পনা করে যে বুলবুল তার দিকে এগিয়ে আসছে আর তাকে ওই বিষাক্ত পাতাটা দিয়েছে খাওয়ার জন্য। সুকান্ত এসব দেখে খুব ভয় পেয়ে যাচ্ছিল। পরের দিন সুজাত সুকান্তকে নিয়ে একটা ডাক্তারের কাছে আসে। ওই ডাক্তার সব চেক আপ করে কিছু মেডিসিন দেয় আর সুজাতকে বলে যে একে আপনি কোনোভাবে একা ছাড়বেন না। সুকান্ত আর সুজাত যখন বাড়ি ফিরে আসছিল তখন সুকান্ত সুজাতকে বলে এটা আমার সাথে আগেও হয়েছে। বিয়ের দুদিনের মাথায় আমি যখন লিভিং রুমে বসেছিলাম তখন মনে হচ্ছিল কেউ যেন আমার আশপাশে ঘোরাঘুরি করছে। আমি যখন লাইট অন করি তো ওখানে কাউকে দেখতে পাচ্ছিলাম না। তারপর দিন থেকে এটা আমার সাথে বারবার হচ্ছে। এদিকে পুষি তার মার কাছে এসে বলে তুমি বৌদিকে তাড়াতাড়ি ঘর থেকে বার করবার ব্যবস্থা করো, সে তো এখন আমার বরকেও ফাঁসাবার চেষ্টা করছে। পুষির মা ওকে বলে ওকে ঘর থেকে বার করে দিলে হবে না, বরঞ্চ ওকে ঘরের মধ্যেই কোনো না কোনো কাজে সবসময় ব্যস্ত রাখতে হবে। এদিকে খুশির মা ইন্দুর কাছে এসে খুব দুঃখ করে বলে যে সুজাতর মা তাকে ঘর থেকে চলে যেতে বলেছে। ইন্দু এই কথাটা শুনে খুব দুঃখ পায়। কিছুক্ষণ পর সুকান্ত আর সুজাত তাদের ঘরে ফিরে আসে। সুজাত তার বৌদি ইন্দুকে বলে ডাক্তার বলেছে সুকান্তর সাথে সবসময় কাউকে না কাউকে থাকতে হবে, আপনি কি কিছুদিন ভাইয়ার সাথে থাকতে পারবেন। তো ইন্দু বলে
হ্যাঁ, আমি যথাসাধ্য তোমার ভাইয়ের দেখভাল করব। যাই হোক, ইন্দুর সুজাতর প্রতিও একটু সন্দেহ হয়। এরপর ইন্দু যখন সুকান্তর সাথে ওদের রুমে ছিল তখন সুকান্ত হঠাৎ ঘুম থেকে উঠে চিৎকার করে ওঠে। সে আবারও ওখানে লাবণীকে ইমাজিনেশন করে। সে বলে, সুজাত, তুই তোর বউকে নিয়ে চলে যা। এইভাবে সে নানা রকম অদ্ভুত ভাবে কথা বলতে থাকে। এইভাবে কথা বলতে বলতে হঠাৎ হার্ট স্ট্রোকে সুকান্ত ওখানেই মারা যায়। বিয়ের 1 সপ্তাহের মধ্যেই ইন্দু তার স্বামীকে হারায়। পুরো ঘরে দুঃখের বাতাবরণ শুরু হয়। পরের দিন সকালে ইন্দু সুজাতকে বলে, আমার সন্দেহ ওর এমনি এমনি মৃত্যু হয়নি, কেউ ওকে খুন করেছে। তুমি কি পুলিশকে ডেকে ওর পোস্টমর্টমের ব্যবস্থা করবে? কিন্তু সুজাত এটার জন্য টোটালি মানা করে দেয়। সে বলে, বৌদি, ডাক্তার আগেই বলেছে যে ভাইয়ার হার্ট স্ট্রোকে মৃত্যু হয়েছে। তাছাড়া কিছুদিন ধরেই ভাইয়ার বিপি খুব হাই ছিল। তো ইন্দু সুজাতকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার ভাইয়ার ওই সিগারেটের প্যাকেটটা দেখেছো? মানে কাল রাত থেকে ইন্দু ওই সিগারেটের প্যাকেটটা দেখতে পাচ্ছিল না। কিন্তু এটা শুনে সুজাত ওর কথার গুরুত্ব না দিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে সুজাতর মা ইন্দুর উপরেই দোষ চাপায় যে আমার বৌমাই আমার ছেলেটাকে খেয়ে নিয়েছে, ওর জন্যই আমার ছেলের এই অবস্থা হয়েছে। বৌমার উপর ভরসা না করে আমি যদি আমার ছেলের কাছে থাকতাম তাহলে আমার ছেলের এই অবস্থা হতো না। ইন্দু তার শাশুড়ি মার কাছে এসে সুকান্তর পোস্টমর্টমের কথা বলে, কিন্তু ইন্দুর শাশুড়ি মা এটার জন্য সম্পূর্ণ মানা করে দেয় যে আমি আমার ছেলের কিছুতেই পোস্টমর্টম করব না, তুই আগে আমাদের বাড়ি ছেড়ে চলে যা। কিন্তু কিছুক্ষণ পরেই পুলিশ ওদের বাড়িতে আসে। ইন্দু পুলিশকে দেখে চমকে ওঠে যে আমি তো পুলিশকে ডাকিনি, তাহলে পুলিশকে কে ডাকলো? তো ইন্দু এক পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে যে আপনাদের এখানে কে ডেকেছে? তো ওই পুলিশ অফিসার বলে, সুজাতই আমাদের এখানে ডেকেছে, ওই তো ফোন করে আমাদের এখানে আসতে বললো, আর আমাকে এটাও বলেছে যেন এই ব্যাপারে আমি কাউকে কিছু না বলি। তখন সুজাত ওখানে এসে তার বৌদিকে বলে, আমার ভাইয়ের মৃত্যুতে আমারও ডাউট আছে, আর আমি চাইনি যে ঘরের লোক জানুক আমি পুলিশকে ডেকেছি। এরপর ইন্দু ওই পুলিশ অফিসারকে বলে, আমার কাছে যা ইনফরমেশন আছে আমি আপনাকে সব বলবো, কিন্তু তার আগে আপনি কি আমার একটু সাহায্য করবেন? এই ঘরের লোকেরা আমাকে বাপের বাড়ি পাঠাতে চাইছে, কিন্তু আমি এখানে থেকেই সব সত্যিটা জানতে চাই। তো আমি যাতে এই বাড়িতে থাকতে পারি আমাকে একটু সাহায্য করুন। তো ওই পুলিশ অফিসার বলে, ঠিক আছে, আমি আর ব্যবস্থা করে দিচ্ছি। তো ইন্দু ওর বিয়ের দিনের কথা বলে যে ওই দিন ওদের তত্ত্বে কেউ মাছের পেটের ভিতরে ধুতুরার পাতা রেখে পাঠিয়েছিল। এটা কে করেছে সেটা জানার জন্য আমি একটা ছোট্ট চাল চালি। যে রাতে খুশি ইন্দুর সাথে শুতে এসেছিল সেই রাতে সে সুন্দরীর কাছে জানতে পারে যে সুজাত লাবণ্যের একটা ছোট্ট শ্রাদ্ধানুষ্ঠান করতে যাচ্ছে। তো ইন্দু সুন্দরীকে বলেই ওই লাউয়ের ভিতরে ধুতুরার বীজ ঢুকিয়েছিল যাতে সে ঘরের লোকেদের রিয়াকশনটা বুঝতে পারে, কিন্তু এরপরেও সে কোনো ক্লু পায়নি। এরপর সে ওই সিগারেটের প্যাকেটের ব্যাপারে বলে যে সুকান্তর সিগারেটের প্যাকেট থেকে একটা অদ্ভুত গন্ধ আসে। ওর মৃত্যুর পর আমি যখন ওই সিগারেটের প্যাকেটটা খুঁজতে যাই তখন ওই সিগারেটের প্যাকেটটা দেখতে পাইনি। আমার মনে হয় কেউ ওই সিগারেটের সাথে কিছু মিশিয়েছে, আর যার জন্যই সে এসব হ্যালুজিনেশন করতো। এরপর সে ইন্সপেক্টরের কাছে আর একটা সাহায্য চায়, আপনি কি একটা মেয়ের খোঁজ দিতে পারবেন যার গালে একটা তিল আছে? কিছুক্ষণ পর ইন্দুর বাবা মা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসে। সুজাতর মাই ওদেরকে ডেকে পাঠিয়েছিল। এরপর পুলিশ ওদের সবাইকে বলে, যতক্ষণ না সুকান্তর পোস্টমর্টম আসে, যতক্ষণ না এই কেসটা সলভ হয়ে যায়, কেউ বাড়ি ছেড়ে কোথাও যাবেন না, আর ততদিন ইন্দুও এই বাড়িতেই থাকবে। সন্ধ্যেবেলায় সুন্দরী ইন্দুকে ওই মেয়েটার ব্যাপারে বলে, মানে যে মেয়েটার গালে তিল ছিল, সে একদিন এই বাড়িতে এসেছিল আর সে লাবণীর সাথে ঝগড়া করছিল। এটা শুনে ইন্দু অবাক হয়ে যায়। ঠিক তখনই মিলি ওদের বাড়িতে আসে। সে ইন্দুকে সান্ত্বনা দেয়। তারপর সে ইন্দুকে বলে, আমার মনে হয় ওই মেয়েটাই তোমার বিয়ের কার্ড আমাকে পাঠিয়েছিল, আর ওই মেয়েটাই হয়তো ওই মাছের পেটের ভিতরে ধুতুরার পাতা পাঠিয়েছিল। আমার মনে হয় ওই মেয়েটা তোমাকে কিছু বলতে চাইছে। আগে তুমি ওই মেয়েটার ব্যাপারে খোঁজ নাও, ওই মেয়েটাকে খুঁজে ফেলেই এইসব রহস্যের খোঁজ পাওয়া যাবে। এখানেই প্রথম 4টা এপিসোড শেষ হয়। পরের ভিডিওতে আমরা নেক্সট 4টা ভিডিওর এক্সপ্লেনেশন দেখবো। তো এরপর কি হয়েছে সেটা জানার জন্য নেক্সট ভিডিওটি অবশ্যই দেখুন। ততক্ষণ টাটা, গুড বাই।